আজকে আমরা দেখব কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের মধ্যে আমরা প্রথমে আমাদের জানতে হবে কি কমপ্লেক্সিটি কি। এই কমপ্লেক্সিটি হচ্ছে মূলত এমন একটা কনসেপ্ট, এমন একটা ধারণা যেটা আমাদের কি করে বুঝতে সাহায্য করে ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে সেটা কতটুকু সময় নেয় অ্যালগরিদমটা, কত মেমোরি ব্যবহার করে। মূলত হচ্ছে কি কমপ্লেক্সিটি ইজ a concept that helps us understand how an algorithm behaves as the input size increases. এটা মূলত কি করে কতটুকু আমাদের অ্যালগরিদম রান যে হয় সেটা কতটুকু সময় নেয়, তারপর কত স্পেস সে ব্যবহার করে সেটা বুঝতে সাহায্য করে কিসে কমপ্লেক্সিটি। মূলত এক কথা বলতে গেলে সেটা কি কমপ্লেক্সিটি মিরার্স হাউ এফিশিয়েন্ট অ্যান অ্যালগরিদম ইজ। মূলত সেটা কি করে কতটুকু একটা অ্যালগরিদম কতটুকু এফিশিয়েন্ট সেটাই মূলত কমপ্লেক্সিটি দিয়ে বোঝা যায়। এখন আমাদের এটা কেন জানা জরুরি, এই যে কমপ্লেক্সিটিটা কেন দরকার বা এটা দিয়ে আমরা কি করতে পারি কি বুঝতে পারি সেটা তো বলেছি। সেটা কি করে কত সময়ের মধ্যে অ্যালগরিদমটা রান হয়, কত কম সময়, আর হচ্ছে কতটুকু স্পেস সে কতটুকু মেমোরি সে ইউজ করে সেটা বুঝতে আমরা কমপ্লেক্সিটি মূলত আমাদের প্রয়োজন। এখন কেন প্রয়োজন, এই যে দুইটা আমি এখানে এক্সাম্পল দিয়েছি। এটা হচ্ছে যে ধরি আমরা আমাদের এখানে দুইটা প্রোগ্রাম দিয়েছি, একটা প্রোগ্রাম এ একটা প্রোগ্রাম হচ্ছে বি। একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের রান হয় কত, এটাতে হচ্ছে আমাদের কত সেকেন্ড লাগে 1 সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড প্রয়োজন হয়। এখন আমি যদি বলি দুইটা থেকে আপনি কোনটা চুজ করবেন, অবশ্যই যেটা কম সময় হয় সেটাই চুজ করবেন। অর্থাৎ এখানে ন্যাচারালি উই প্রিফার দ্য প্রোগ্রাম দ্যাট টেকস লেস টাইম এন্ড লেস মেমোরি। যেটা আমাদের কম সময় আর কম জায়গা দখল করবে সেটাই তো আমরা নিব। অর্থাৎ যেটা আমাদের কি হয় আগে আমাদেরকে আউটপুট দিবে খুব দ্রুত সেটাই আমরা নিব। তো এই সময়টা বের করার জন্য আমাদের কি দরকার হয়, কমপ্লেক্সিটি দরকার হয়। কেন দরকার হয় বলেছি, এখানে ফর এক্সাম্পল হিসেবে দুইটা প্রোগ্রাম ধরে নিয়েছি, একটাতে 1 সেকেন্ড লাগে আর একটাতে 10 সেকেন্ড লাগে। তাহলে দুইটা থেকে আপনি কোনটা চুজ করবেন, ডেফিনেটলি প্রোগ্রাম এ। কারণ কি সেটাতে আমাদের কম সময় লাগতেছে আর কম মেমোরি। এরপরে আসি মূলত এই যে রিজনটা, দ্যাটস ওয়াই লার্নিং কমপ্লেক্সিটি ইজ ইম্পর্টেন্ট, হেল্পস রাইট ফাস্টার প্রোগ্রামস। মূলত এটা কি করে কি কারণে সাহায্য করে, ফাস্টার প্রোগ্রাম অর্থাৎ দ্রুত প্রোগ্রামটা লেখা যায়। এরপর হচ্ছে কি লার্জ ডাটা হ্যান্ডেল করা যায়। আমি এখানে সম্পূর্ণ লিখে দিয়েছি। যেটা হচ্ছে কি করে আমাদের বড় ডাটা এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে সাহায্য করে কিসে, কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটির কাজটা কি, প্রথমটা হচ্ছে ফাস্টার প্রোগ্রাম অর্থাৎ আমাদের দ্রুত প্রোগ্রাম লেখা যায়। দেন হচ্ছে আমাদের কি করে লার্জ ডাটা এফিসিয়েন্টলি, এই যে বড় ডাটা যেগুলো আছে সেগুলো কি করা যায় এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে সাহায্য করে কিসে, কমপ্লেক্সিটি। দেন হচ্ছে এই যে আর পরীক্ষার জন্য ইন্টারভিউর জন্য কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কমপ্লেক্সিটি। কি কি দরকার, পরীক্ষা কি কি আসতে পারে আমি সবকিছু এখানে নেব। দেন হচ্ছে এবার দেখি আমরা অ্যালগরিদম কমপ্লেক্সিটি কত ধরনের হয়, 2 ধরনের। অর্থাৎ আমরা কমপ্লেক্সিটির মধ্যে যে দুইটা কাজ হয় সেটাই হচ্ছে দুইটা টাইপ, অর্থাৎ হচ্ছে একটা সময় আর একটা হচ্ছে স্পেস অর্থাৎ মেমোরি, কতটুকু মেমোরি দরকার হয়। মূলত এই যে অ্যালগরিদম কমপ্লেক্সিটি ইজ মেইনলি অফ 2 টাইপস, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি দেন হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এখন আছে টাইম কমপ্লেক্সিটি কি, টাইম কমপ্লেক্সিটি মূলত কি করে ইনপুট সাইজ, এই যে আমাদের ইনপুট সাইজ আমি কেন বলেছিলাম ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে কতটুকু সময় নেয় কত জায়গা। তো ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে আমাদের কতটুকু সময় নেয় অ্যালগরিদম কত সময় নেয় সেটাই হবে আমাদের কি টাইম কমপ্লেক্সিটি। আর কত মেমোরি ইউজ হয় সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। যেটা মূলত এই যে আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, পরীক্ষা আসে যদি আসে, পরীক্ষা কিন্তু আসে হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি অথবা কমপ্লেক্সিটি টাইপস, এরপরে এগুলো ডেফিনেশন তো দিতেই হবে। তাহলে টাইম কমপ্লেক্সিটি আসলে কি লিখবেন, টাইম কমপ্লেক্সিটি টেলস আর হাউ মেনি টাইমস অ্যান অ্যালগরিদম এক্সিকিউটস অপারেশন অ্যাজ দ্য ইনপুট সাইজ ইনক্রিজেস। অর্থাৎ ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে সেটা কতটুকু সময় নেয় এক্সিকিউট করার জন্য, অ্যালগরিদমটা এক্সিকিউট করতে কত সময় নেয় সেটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এটা এখানে লিখে দেওয়া হয়েছে উই ডু নট মেজার অ্যাকচুয়াল টাইম। এটা কিন্তু আমরা কি করতে পারি না, অ্যাকচুয়াল টাইমটা মেজার করতে পারবো না, কিন্তু উই কাউন্ট দ্য নাম্বার অফ ইউনিট এক্সিকিউশন। এটা কিন্তু আমি আরো ডিটেলস করাবো। আমরা কিন্তু সরাসরি সেকেন্ডে একটা হচ্ছে ইনপুট সাইজে বাড়ার সাথে সাথে কতটুকু সময় নেয় সেটা কিন্তু সেকেন্ডে সরাসরি মেজার করতে পারি না, আমরা জাস্ট হচ্ছে নাম্বার অফ ইউনিট এক্সিকিউশন কাউন্ট করতে পারি। এরপর একটা এক্সাম্পল দিয়েছি আমি, এটা দেখি নাম্বার অফ ইউনিট এক্সিকিউশন কিন্তু আমি করাবো। এটা হচ্ছে এই যে এগুলো প্রথমে আগে বেসিক গুলো দেখি তারপরে এটা সম্পূর্ণ ডিটেলস।
দেখাবো। এক্সাম্পল দিয়েছি এখানে আমি ফর লুপ দিয়ে একটা এখানে এই যে কন্ডিশন দেওয়া হয়েছে ইন্ট I ইকুয়াল টু কত 1, তারপর I লেস দ্যান অর ইকুয়াল টু n, I প্লাস প্লাস, তারপর প্রিন্ট করতেছি কি হ্যালো, হ্যালো প্রিন্ট করতেছি। এইটার ক্ষেত্রে মূলত আমাদের কি করবে, লুপ, এই যে আমি এখানে যে ফর লুপ যেটা ইউজ করেছি সেখানে কি বলেছিলাম, ইন্টিজার I ধরেছি, I কত দিয়েছি 1, 1 থেকে কত থেকে শুরু n পর্যন্ত, তার মানে লুপটা কতবার চলবে n বার। এখন n এর মান আপনি 1 2 3 অর্থাৎ n এর মানটা কিন্তু বাড়তে পারে। এখানে এই যে ফর লুপটা, এখানে আমি যেটা প্রিন্ট করবো সেটা কতটুকু কতবার প্রিন্ট হবে সেটা এই যে লুপের কারণে এখানে n বলতে যত দেওয়া থাকবে ততবারই সেটা প্রিন্ট হবে, অর্থাৎ এই লুপটা কতবার চলবে n বার। তার মানে আমার এখানে হবে টাইম কমপ্লেক্সিটি এই যে ও তারপর n, কারণ আমার কতবার চলবে লুপ যতবার চলবে মূলত ততবারই সেটাই কাউন্ট হয় কি আমাদের কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি এটা কি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি। এই যে এখানে কতবার চলবে লুপটা 1 থেকে শুরু করে আমাদের n পর্যন্ত চলবে। তো ঠিক লুপ যতবার, লুপ কতবার চলতেছে, লুপ হচ্ছে আমাদের n বার। এই যে এখানে আমি এখানে লিখে দিচ্ছি লুপটা কতবার চলতেছে n বার, তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত n। এখানে যদি আমাদের একটা মান দেওয়া থাকতো তখন, এখন যেহেতু n বার চলতেছে তার মানে এটা কমপ্লেক্সিটি কত ও অফ n। এরপর কমন টাইম কমপ্লেক্সিটি গুলো দেখে আমরা প্রথমে কনেক্টেড সিঙ্গেল স্টেটমেন্ট যদি থাকে তখন হচ্ছে আমাদের 1। আর সিঙ্গেল স্টেটমেন্ট কি যদি বলি ক্লাসের সবার সবার হচ্ছে একসাথে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় সেটা একবারই জিজ্ঞেস করা হচ্ছে, তো সিঙ্গেল স্টেটমেন্ট, তখন আমাদের ওয়ার্ড 1 কনস্ট্যান্ট মানে সরাসরি একটা মান দেওয়া থাকবে। এরপর লিনিয়ার সিঙ্গেল লুপের ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের এখানে লুপ যেটা দেওয়া হচ্ছে একটা লুপ না সিঙ্গেল লুপ, একটা লুপ, তখন কি করতে হচ্ছে আমাদের ওয়ার্ড n পর্যন্ত চলতেছে, সেজন্য আমাদের লিনিয়ার, তখন সেটাকে এটার নামটা কি লিনিয়ার কমপ্লেক্সিটি। এটা মূলত সিঙ্গেল লুপের ক্ষেত্রে কি লিখতে হয় ও বিগ ও যেটা n। দেন হচ্ছে নেস্টেড লুপের ক্ষেত্রে আমাদের কি করতে হবে কোয়াড্রেটিক এই যে ও n স্কয়ার। এটা কখন দুইটা যখন আমাদের লুপ থাকবে পরপর, একবার লুপ একটা চলতেছে আবার একটা চলবে তখন n ইন্টু n কত হয়ে যাবে n স্কয়ার হয়ে যাবে। এরপরে আছে লিনিয়ার লগারিদমিক, লগারিদমিক ওই যে মাস শর্টের ক্ষেত্রে আমাদের কি হবে n log n। আর লগারিদমিক এর ক্ষেত্রে বাইনারি সার্চ এর ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা এইভাবে লিখতে হবে। এই চারটা কিন্তু মনে রাখতে হবে মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেন আমরা দেখবো স্পেস কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি কি বলেছিলাম যে কতটুকু এক্সট্রা মেমোরি সে কতটুকু জায়গা নেবে স্পেস নেবে, সেটাই হচ্ছে মূলত কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি মূলত স্পেস কমপ্লেক্সিটি কি, এই যে অ্যালগোরিদম চলার সময় যে আমাদের এক্সট্রা মেমোরি যতটুকু লাগবে সেটাই হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। মানে এক্সাম্পল দিয়েছি আমি এখানে ইন্ট, এটা অ্যারে বোঝাচ্ছে, আর n দিয়েছে। এখন মূলত এখানে মেমোরি লাগবে কতটুকু n, আমার মেমোরি কতটুকু অ্যারে যেটা দিয়েছে এখানে, তার মানে আমার এখানে কতটুকু জায়গা লাগবে। স্পেস কমপ্লেক্সিটি কি হবে, স্পেস কমপ্লেক্সিটি এটা হবে ও অফ n, কারণ এখানে এই যে n এর ভিতরে যেটা দেওয়া হচ্ছে মূলত এখানে বোঝানো হচ্ছে যে আমার মেমোরি কতটুকু লাগবে n পর্যন্ত। তো n বলতে তাহলে এটা বোঝাচ্ছে কি যতটুকু মেমোরি দরকার এক্সট্রা মেমোরি সেটাকে বলা হয় কি স্পেস কমপ্লেক্সিটি, যেটাকে কিভাবে লিখতে হবে ও অফ n। আচ্ছা, এরপরে এবার দেখি আমি স্পেস কমপ্লেক্সিটির টাইম এন্ড স্পেস টুগেদার। এই যে টাইম আর স্পেস দুইটা একসাথে, কিন্তু আমরা আলাদা আলাদা দেখেছি, কনফিউশন করে ধরলে যে কেমনে কোনটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আর কোনটা স্পেস, এই দুইটার জন্য মানে আমি একটা একসাথে এক্সাম্পল দিয়েছি। যেটা প্রোগ্রামটা কি লিখেছি এখানে কিন্তু সেই প্রোগ্রামের এই যে হ্যাশট্যাগ ইনক্লুড এগুলো বেসিকটা লেখা হয় না, জাস্ট হচ্ছে আমাদের যেখান থেকে প্রোগ্রাম নেই সেখান থেকে লেখা হয়েছে, আমরা যে এক্সাম্পলটা দিব সেটা যতটুকু দরকার সেটা দেওয়া হয়েছে। এখানে দেখো ইন্ট সামেশনকে সাম দিয়ে লেখা হয়, দেন হচ্ছে কি ইন্ট ইন্টিজার, এখানে কি হবে n হবে। তারপর আবার এই যে ইন্টিজার, এখন এখানে কি ধরা হয়েছে একটা ইন্টিজার ভেরিয়েবল s ইকুয়াল টু কত ধরা হয়েছে 0, তারপর আবার ফর লুপ। এখন এখানের মধ্যে আমাদের কি বের করতে হবে টাইম এন্ড স্পেস।
এখানে আমরা খেয়াল করি তো এই যে ফর লুপ আছে না, আমি ফর লুপ দেখিয়েছিলাম, তার মানে ফর লুপে এখানে যেটা দেওয়া হয়েছে তারপরে তো আমাদের এই অংশটুকু, এটাই হচ্ছে আমাদের আউটপুট দিবে। তার মানে এখানে কি আমাদের লুপটা কতবার চলবে, n বার চলবে। লুপ কতবার চলবে সেটাই হলো বের করাটাই হচ্ছে আমাদের কি টাইম কমপ্লেক্সিটি। তার মানে এখানে কি হবে ও অফ n টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে। আর স্পেস কি আছে, জায়গা স্পেসে যে ইন্ট যেটা আছে ইন্টিজার একটা মাত্রই তো আছে তাই না। আর হচ্ছে এটা আই, তার মানে আই ইকুয়াল টু একটাই ধরা হয়েছে, আমরা এখানে ইন্টিজার ধরেছি কি ভেরিয়েবল কি ধরেছি অ্যাজ, অর্থাৎ একটা জায়গার মধ্যেই কিন্তু আমাদের সেটা কি করতে হবে আমরা রাখতে পারবো। সেজন্য আমাদের এখানে কি হবে 1 হবে সরাসরি। এই যে সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয় কনস্ট্যান্ট ও 1 যেটা সরাসরি এখানে এই যে একটা মাত্র এস করা হয়েছে, এস এর মধ্যে আমরা রাখবো। এখানে কিন্তু আউটপুটটা আমরা আমাদের কিসের মধ্যে হবে এস ইন্টিজার আই যেটা ফর লুপ চালানো হয়েছে সেটা টোটাল আমরা কি পাবো এস এর মধ্যেই আমাদের কি করতে হবে প্রোগ্রামটা অ্যালগোরিদম কিন্তু চলবে। তার মানে জায়গা কতটুকু ব্যবহার করতেছে ও অফ 1, এই দুইটা একসাথে মূলত লুপ কতবার চলবে সেটা বের করবে টাইম কমপ্লেক্সিটি। আর স্পেস হচ্ছে কি জানি কতটা হচ্ছে আমাদের কি, আমি যদি এখানে ভেরিয়েবল যদি আরো কয়েকটা ধরতাম এখানে এই এরকম ভেরিয়েবল তো রাখা হবে, তো এখানে একটা অনেকগুলো যদি থাকতো, আমি যদি দুইটা ধরতাম একটা এক ধরা হয়েছে আর একটা অ্যাড হতেছে আর একটা দুই হতেছে, তখন কি হইতো এরকম যদি আরো হইতো তখন তো এন অনেকগুলা থাকবে। আর এখন যেহেতু সরাসরি একটা তখন আরো এক্সাম্পল দেবো তখন বোঝা যাবে। দেন হচ্ছে মূলত এই যে অনলি ভেরিয়েবল এস এন্ড আই, ভেরিয়েবল যদি এক ধরনের ভেরিয়েবল হয় তখন কি হবে সেটা ও 1, আর যখন এন টাইম এন বার হচ্ছে লুপটা চলবে তখন সেটা কি হবে টাইম কমপ্লেক্সিটি ও অফ এন। আচ্ছা, এরপরে দেখি আমরা এখন বেস্ট কেস, এভারেজ কেস, ওর্স্ট কেস এগুলো একটা দেখি। সেটা হচ্ছে কমপ্লেক্সিটির মধ্যে মিনিমাম নাম্বার অফ অপারেশন যেটা থাকবে, মিনিমাম সবচেয়ে কম অপারেশন, সেটা হচ্ছে বেস্ট কেস, সেটা ওয়ান ধরতে পারেন, সেটা একবারই হবে। এরপর হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ অপারেশন, সেটা হচ্ছে মূলত মাঝামাঝি, যেটা অ্যাভারেজ কেস বলা হয়। দেন হচ্ছে সবচেয়ে বেশি অপারেশন, ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশন, সেটাকে বলা হয় ওয়ার্স্ট কেস। যেটা আমরা ফর লুপ দিয়ে দুইটা তিনটা চারটা যখন করি তখন আমাদের কি স্পেসও বেশি দরকার হইতে পারে, টাইম কমপ্লেক্সিটিও বেশি হবে, তখন সেটা কি হয় ওয়ার্স্ট কেস। ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো এত সহজ তো পরীক্ষায় দিবে না, একটু বড় থেকে দিবে, সেই জন্য কি করতে হবে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মূলত এই যে এখানে দেখাই যখন আমরা টাইম এক্সিকিউশনটা দেখবো ইউনিট অফ এক্সিকিউশন তখন কিন্তু এটা এই যে এটা হচ্ছে ওয়ান, এটা তারপর হচ্ছে এই যে ওয়াফ এন স্কোয়ার এই ধরনের এগুলো তো বেশি, এগুলো অ্যাভারেজে তখন ক্ষেত্রে এগুলোই বেশি ব্যবহার হয় মূলত। ওয়ান তো খুবই ইজি নর্মাল। দেন দেখি অ্যাসিম্পটোটিক নোটেশনটা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। এইটা আমি এখানে একটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে যে রেগুলার আমরা কিন্তু বাসে যাতায়াত করি তার একটা এক্সাম্পল দিয়েছি। মনে করে এখানে হচ্ছে 10 জন যাত্রী, 10 জন যাত্রী কিন্তু টিকিটটা নিতে কত মিনিট লাগতেছে, 10 মিনিট লাগবে মাস্ট বি। আর 100 জন হলে তাহলে 100 বার লাগবে। মূলত যাত্রী যত বাড়বে সময় তত বাড়ে, যাত্রী যত বাড়ে সময় তত বাড়ে। এরপরে দেখি মূলত asymptotic notation tells us when the number of passengers become very large, how does the time go? ঠিক আছে, যেটা বললাম মূলত যাত্রী অনেক বেশি হলে সময়টা কিভাবে বাড়ে সেটাই আমাদের asymptotic notation এ বলে দেয়। এখন মূলত হচ্ছে যেটা আমরা পরীক্ষা কিভাবে লিখবো সেটা when the input size of an algorithm increases, অর্থাৎ ইনপুট সাইজ যদি বাড়ে, এই যে ইনপুট সাইজ কে বলেছিলাম n যদি বাড়ে তাহলে আমাদের কি হবে its running time also increases, অর্থাৎ তার সময়টাও বাড়বে। এখন exact time is not important, the trend is we do not stay, আমরা কিন্তু আমি শুরুতে বলে দিয়েছিলাম আমি হচ্ছে সেকেন্ডে আমরা টাইম বলতে পারবো না, আমরা কি করতে পারি ওই যে ইউনিট অফ এক্সিকিউশনটা দেখাতে পারবো। অর্থাৎ এই যে ও বিগ ও অফ এন, ও অফ ওয়ান, তারপর এন ইলেভেন, এন স্কোয়ার, এগুলো আমরা দেখাতে পারবো। এক্সাক্ট কিন্তু সময় দেখানো যাবে না, তো সেজন্য
exact time is not important, the trend is we do not say, আমরা কিন্তু বলতে পারবো না যে this algorithm takes exactly 2.5 seconds, আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো when input becomes large does the time grow like an square or log n, অর্থাৎ সেটা কি হবে, ইনপুট যদি বাড়ে তখন আমাদের সময় বাড়বে, সেটা এভাবে বলা যাবে। this pattern of growth is called, এই যে বাড়ার যে আমার ইনপুট যদি বাড়ে তাহলে আমার সময়টা বাড়বে, এই বাড়ার প্যাটার্নটাই মূলত অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার। থ্রি মেইন অ্যাসিম্পটোটিক নোটেশন আছে, তিন ধরনের, যেটা প্রধান, একটা হচ্ছে আমাদের বিগ ও, বিগ ও, আর একটা হচ্ছে বিগ ওমেগা, বিগ ওমেগা, এখানে এই যে এভাবে লিখি ওমেগা, দেন হচ্ছে বিগ ডেটা, তিনটা আছে অ্যাসিম্পটোটিক নোটেশন, এটা হচ্ছে থিটা, বিগ ডেটা। এই যে ওর্স্ট কেস, বেস্ট কেস, এক্সাক্ট কেস, এখানে আমি এখানে দেখাবো তিনটা আছে, তিনটার মধ্যে কোনটা কি মিন করে সেটা। বিগ ও দিয়ে মূলত হচ্ছে ওর্স্ট কেস, আর বিগ ওমেগা এটা হচ্ছে বেস্ট কেস। এটা কি করে, এটা কাজটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম ইট মে টেক, ওর্স্ট কেসের মধ্যে আমাদের সময় বেশি লাগবে, বেস্ট কেসের মধ্যে কি এটা মোটামুটি টাইম লাগবে মিনিমাম। দেন হচ্ছে বিগ ডেটা, এক্সাক্ট গ্রোথ, অর্থাৎ অ্যাকচুয়াল রেট অফ গ্রোথটা বোঝানোর জন্য ডেটা ইউজ করা হয়। এরপরে দেখি এই যে বিগ ও এর কাজটা কি, বিগ ওমেগার কাজ কি, বিগ থিটার কাজ কি, এখান থেকে দেখে নেবেন। এবার আসি বিগ ও নোটেশনের ক্ষেত্রে, এটা ওর্স্ট কেস, যেটা মূলত এখানে আমরা দেখি সবকিছু যদি এখানে বলা হয়েছে হাউ মাচ টাইম অ্যান্ড অ্যালগোরিদম ক্যান টেক ইন দ্য ওয়ার্স্ট পসিবল সিচুয়েশন, অর্থাৎ সবচেয়ে বেশি যদি সবকিছু খারাপ হয় তার মধ্যে, মানে সিচুয়েশন যদি খারাপ হয় অ্যালগোরিদম সবচেয়ে বেশি কত সময় নিতে পারে, সেটাই হচ্ছে মূলত ওয়ার্স্ট কেস বিগ ও নোটেশন। এটা কিন্তু পরীক্ষার আর ইন্টারভিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটুকু কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি হাউ মাচ টাইম এন অ্যালগরিদম ক্যান টেক ইন দ্য পসিবল সিচুয়েশন, অর্থাৎ সবচেয়ে খারাপ সময়ে সে কতটুকু সময় অ্যালগরিদম সবচেয়ে বেশি কত সময় নেয়, সেটাই হচ্ছে মূলত বিগ লিমিটেশন বলা হয় সেটাকে। রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আমরা, রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যেটা খুবই কমন, এটা হচ্ছে রেস্টুরেন্টে খাবার আনতে যদি বেস্ট কেসের ক্ষেত্রে হচ্ছে খাবারটা আসতে কতটুকু লাগতে পারে 5 মিনিট, আর ওর্স্ট কেস হচ্ছে সেটা 30 মিনিট মানে সময় লাগবে। এখন ইউ অলওয়েজ অ্যাজিউম 30 মিনিট, এর মধ্যে তুমি ধরে নাও যে এখানে 30 মিনিট লাগতে পারে, তাহলে সেটা কি হবে ওর্স্ট কেস, কারণ আমি এখানে দুইটা দিয়েছি, দুইটার মধ্যে আমার যেটা বেশি সময় লাগতেছে, বেশি সময় যেটা লাগবে সেটা আমাদের কি হবে ওর্স্ট কেস, অর্থাৎ বিগ ও। এটা তো ওর্স্ট কেস না, এটা তো বেস্ট, কারণ এটাতে কম সময় লাগতেছে, যেটা বেশি সময় লাগবে আমাদের কি বলা হয়েছে অ্যাসিম্পটোটিক নোটেশনের ক্ষেত্রে বিগ ও নোটেশনের কাজটা হচ্ছে এই যে হাউ মাচ টাইম অ্যালগরিদম, এটা সবচেয়ে খারাপ সময়ের মধ্যে, খারাপ সিচুয়েশনের ক্ষেত্রে সে কত বেশি সময় নেবে, হাউ মাচ টাইম, তার মানে এই যে দুইটা সিচুয়েশনের মধ্যে সব থেকে বেশি যেটাতে সময় নিচ্ছে সেটাই কি হবে ওর্স্ট কেস, যেটাকে কি বলা হয় বিগ ও বলা হয়। দেন এক্সাম্পল দেখি লিনিয়ার সোর্স, এই যে এক্সাম্পলের ক্ষেত্রে এখানে দেওয়া হচ্ছে ইন্ট আই ইকুয়াল টু একটা ফর লুপ চালানো হয়েছে, এরপরে দেখি ইন্ট অ্যারে, এখানে আই, এখানে কি দেওয়া হয়েছে এরপরে। এখন এখানে মূলত কি এক্স যদি এই যে এক্স যদি শেষে থাকে অথবা না থাকে, ইফ বলা যেহেতু হয়েছে, দেন আবার ব্যাক দিয়েছে, সেজন্য এটা যদি থাকে অথবা না থাকে তখন লুপটা কতবার চলবে, এই যে এখানে এন, আমার লুপ কত দেওয়া আছে এন বার চলবে, তার মানে আমার এখানে বিগ ও নোটেশনটা কি হবে, এই যে বিগ ও কি হবে, টাইম কমপ্লেক্সিটি কি হবে বিগ ও ইকুয়াল টু ও অফ এন পোস্ট কেসের ক্ষেত্রে। এখানে তো আমাদের ঠিক কত বেশি সময় লাগতেছে সেটাই বের করার হচ্ছে মূলত অ্যাসিম্পটোটিক নোটেশনের বিগ ও এর কাজ। দেন এরপরে দেখি আমাদের এইখানের মধ্যে এই যে এখানে লেখা হয়েছে কতটুকু কতবার রান হবে, সেটাই হচ্ছে যেটা আমি এখানে বলে দিয়েছি একটু আগে, সেটাই এখানে লেখা হয়েছে। দেন বিগ ওমেগার ক্ষেত্রে বেস্ট কেস, এটা কোনটা আমরা দেখতেছিলাম কোনটা ওর্স্ট কেস, ওর্স্ট
যেটা সবচেয়ে মানে খারাপ সিচুয়েশনের ক্ষেত্রে সে সবচেয়ে বেশি সময় কত বেশি সময় নিতে পারে সেটাই হচ্ছে মিক্স কেস। আর বিগ ও সরি ওমেগা সেটা হচ্ছে বেস্ট কেস। মূলত এখানে হচ্ছে সবচেয়ে যদি ভালো হয় এক্ষেত্রে বেস্ট পসিবল সিচুয়েশনের ক্ষেত্রে সর্বনিম্ন কত সময় হাউ লিটল টাইম, ওটাতে হাউ মাচ টাইম, এটাতে হাউ লিটল টাইম। আর এটা ইন দ্য বেস্ট পসিবল সিচুয়েশন আর এটা ওয়ার্স্ট পসিবল সিচুয়েশন। এগুলো কিন্তু একটা থেকে আরেকটা পারা যাবে ইজিলি, মাথায় রাখলে হবে জাস্ট মানে হাউ লিটল টাইম অ্যালগোরিদম ক্যান টেক ইন দ্য বেস্ট পসিবল সিচুয়েশন। অর্থাৎ আমাদের বেস্ট সবকিছু যদি ভালো হয় তখন আমাদের অ্যালগোরিদম সর্বনিম্ন কত সময় নিতে পারে সেটাই হচ্ছে আমাদের কি বিগ ওমেগা। আমি কিভাবে বের করবো এই যে এখানে আমি এগুলো হচ্ছে আমি খুবই কমন যে মানে আমাদের রেগুলার লাইফে যেগুলো ঘটে ওই ধরনের এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে। ইউ আর সার্চিং ফর ইউর স্কুল ব্যাগ, তুমি স্কুল ব্যাগ খুঁজছো, এখানে এটা হচ্ছে ইফ ইট ইজ নিয়ার দ্য ডোর, এটা যদি দরজার কাছে থাকে তাহলে 1 সেকেন্ড, ধরে নিচ্ছি 1 সেকেন্ড সময় লাগতেছে। আবার ইফ ইট ইজ হিডেন ইন দ্য রুম, যদি রুমের ভিতরে থাকে লুকানো থাকে তাহলে সেটা কত মিনিট লাগতে পারে, 5 মিনিট লাগতে পারে। এখন এখানের মধ্যে বেস্ট কেস কোনটা, এই দুইটার মধ্যে বেস্ট কেস যেটা দরজার কাছে লুকানো ছিল, দরজার কাছে যেটা ছিল সেটাই হবে বেস্ট কেস অর্থাৎ ওমেগা। এই জায়গায় কি হবে ওমেগা, কারণ দুইটার মধ্যে আমাদের যেটা সবচেয়ে কম সময় লাগবে সেটাই কি হবে ওমেগা। এটা তো আমরা দেখছি ওমেগা কি হবে। তাহলে ওমেগা আমি যেহেতু ওখানে সময়টা লিখে দিচ্ছি একবারে এই যে 1 সেকেন্ড, সেজন্য এখানে 1 দেওয়া হচ্ছে, মানে কম সময়টা খুব কম। এটার ক্ষেত্রে ওয়ার্ক এন্ডটা কিন্তু বাড়তে পারে এই জন্য এন্ড দেওয়া হয়েছিল ওয়েস্ট কেসের ক্ষেত্রে। আর এটা 1 সেকেন্ডের মধ্যে, সেজন্য এটা ওমেগা কত দেওয়া হবে 1, ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। এরপরে দেখি বিগ ডেটার কাছ থেকে এক্সাক্ট গ্রোথ। এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম বলতে সাধারণত যেভাবে চলে সেটা হচ্ছে এই যে এক্সাক্ট গ্রোথ, যেটা মূলত বেস্ট আর ওয়ার্স্ট দুইটাই প্রায় একই হলে আমরা কি করি এই যে থিটা ব্যবহার করি। এখানে লেখা হয়েছে যে ডিক্টেটর কাছ থেকে এক্সাক্ট গ্রোথ, যেটা কি করে হাউ দ্য অ্যালগোরিদম নর্মালি বিহেভ, আমরা নর্মালি যেভাবে প্রোগ্রাম অ্যালগোরিদম চলে সেভাবে ফাইন্ড দ্য বেস্ট কেস এন্ড দ্য ওয়ার্স্ট কেস আর অলমোস্ট দ্য সেম। এই দুইটা কেস যখন প্রায় কাছাকাছি অর্থাৎ একই যদি হয় তখন সেটা আমরা কি ইউজ করি, এটা ইউজ করি, এটা ইউজ করি। এক্সাম্পল দেখে একটা লুপ ইউজ করে আমরা একটা এক্সাম্পল দিয়েছি ফর লুপ ইন আই ইকুয়াল টু কত 0, আর এটা কতটুকু চলবে n পর্যন্ত, আর আই 0 থেকে এরপর কত বাড়তে থাকবে প্লাস প্লাস যেটা আছে। আমরা কি প্রিন্ট করবো হলো এখানে আমাদের বেস্ট কেস কোনটা, সর্বোচ্চ আমার প্রোগ্রাম রান হবে কতটুকু, সর্বোচ্চ বেস্ট কেসের ক্ষেত্রে সরি বেস্ট কেসের মধ্যে হচ্ছে এখানে কি বলা হয়েছে বেস্ট কেস রান হচ্ছে n টাইমস, আবার ওয়ার্স্ট কেসও কিন্তু n টাইমস, কারণ এখানে আমার n দেওয়া আছে n পর্যন্তই চলবে সেটা। তাহলে এই দুটোই কিন্তু সেম, এখানের মধ্যে কোনো তফাৎ নাই, নো ডিফারেন্স। যে গ্রুপটা দেওয়া হয়েছে সেখানে তো আমার গ্রুপটা কতটুকু পর্যন্ত চলবে n পর্যন্ত চলবে। তাহলে এটার ক্ষেত্রে বেস্ট কেসও n, n টাইম, ওয়ার্স্ট কেসও n টাইম, তখন সেটার ক্ষেত্রে দুইটাই যেহেতু সেম তখন আমরা কি ইউজ করি ডেটা অফ n, ডেটা অফ n। আর আরেকটা জিনিস এখানে আমরা কনস্ট্যান্ট ইগনোর করি, যদি আমি এখানে এই এক্সাম্পলের মধ্যে কনস্ট্যান্ট দিই না, যদি একটা কনস্ট্যান্ট দিই 3 into n যদি লিখি n এর পাশে, তার মানে আমার কিন্তু এখানে তফাৎটা আমার এখানে কনস্ট্যান্ট যায় বসানো কেন, আমার পরিবর্তন হবে এটা দিয়ে n এর মানের সাথে এটা কনস্ট্যান্টের মান, কনস্ট্যান্টটা একবার থাকলে সেটা কিন্তু চেঞ্জ হবে না। এই যে 3 এর পরে n আছে, n যদি 1 2 3 আমাদের কনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু n চেঞ্জ হবে, সেজন্য আমরা কনস্ট্যান্টকে ইগনোর করবো। আমাদের 3n বলতে মূলত আমাদের এখানে n এর কারণে পরিবর্তন যেহেতু হয় মূলত, সেজন্য 3n বিহেভ অলমোস্ট লাইক n, n এর মধ্যে সেটা বিহেভ করে। সুতরাং কি লিখতে পারবো সেটা আমরা এই যে উই রাইট এটা 3n আছে সেটা এটার বদলে আমরা কি লিখবো ওয়াট n, কারণ n এর মধ্যে সেটা বিয়োগ করা মূলত পরিবর্তনটা আমাদের n যেহেতু হয়, সেজন্য আমরা কি করবো কনস্ট্যান্টটাকে ইগনোর করবো। আরেকটা এক্সাম্পল দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, যদি স্কয়ার থাকে তখন আমরা কি করবো 5n স্কয়ার প্লাস 20n প্লাস 100। এখানে যে এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে সর্বোচ্চ আমার n স্কয়ার n এই টোটাল কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা তো আমাদের ইগনোর করতেই হবে একদমই, ওটা বাদ। দেন হচ্ছে ছোটটাও বাদ, বড় যেটা থাকবে n স্কয়ার, এখানে সর্বোচ্চ n, n স্কয়ার যেটা সেটাই তো বড়, তার মানে এখানে ডমিনেন্স
লগটা কি হবে n স্কয়ার লার্জ ইনপুটের জন্য, বড় ইনপুটের জন্য মূলত n স্কয়ার প্লাস n স্কয়ার। এই যে n স্কয়ার যেটা কনস্ট্যান্টটা আমাদের বাদ দিতে হবে, তাহলে n স্কয়ারটাই কি হবে লার্জ ইনপুট হবে। তাহলে এই জায়গায় আমাদের পোস্ট কেস কি হবে, বেশি সময় যেহেতু লাগতেছে n স্কয়ার, আবার বেস্ট কেস যে পোস্ট আর বেস্ট কেস এটার ক্ষেত্রেও কত হবে n স্কয়ার, কারণ এগুলো তো বাদ যাবে। বাদ কেন যাবে বলছি, এই যে এখানের মধ্যে আমাদের দেখতে হবে এরকম যদি আমাদের এই একটা ইয়া দেওয়া থাকে সমীকরণ যদি দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হবে কনস্ট্যান্ট সম্পূর্ণ বাদ দিতে হবে, যেটা ছোট ছোট আমাদের সবসময় লার্জ ইনপুটটা নিতে হবে, বড় ইনপুট নিতে হবে। এটা নিলে এখন তো আছে শুধুমাত্র n স্কয়ার, তাহলে বেস্ট কেসেও n স্কয়ার, ওয়েস্ট কেসেও n স্কয়ার, তাহলে টিটা কি হবে, টিটাও n স্কয়ার হবে, যেহেতু দুইটাই সেম সেজন্য এটা n স্কয়ার হবে। আরেকটা এক্সাম্পল আমি এখানে যদি এই যে 5n স্কয়ারের জায়গায় যদি মনে করি আমি 3n স্কয়ার প্লাস 20n এই টাইপের যদি দিই, তাও সেম কিন্তু এই ধরনের ক্ষেত্রে দেখি। এরপরে দেখি অ্যাজিউম অ্যান্ড এন্ড, এই জিনিসটা দেখি গ্রোথ কম্পারিজনটা। আমরা যে বলেছি এক্সাক্ট গ্রোথ, এই যে এটার ক্ষেত্রে কি বলেছিলাম এক্সাক্ট গ্রোথ, এটা এক্সাক্ট গ্রোথ। এখানে একটা টেবিল লিখে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেজন্য ভেরি ইম্পর্টেন্ট লেখা দেওয়া হয়েছে। এখানে ধরে আমরা n ইকুয়াল টু কত 1000। এখন কমপ্লেক্সিটিতে এই যে কমপ্লেক্সিটি কিন্তু এটা টেবিল আকারে কমপ্লেক্সিটি কত, প্রথমে ওয়ার্ক 1, কারণ এটা এটা কত বাচ্চা দিচ্ছে 1 বাচ্চা দিচ্ছে, সরাসরি 1 যেহেতু এখানে n তো না, এখানে সরাসরি 1, তার মানে একবারই কাজটা কতবার হচ্ছে, এখানে কাজের সংখ্যাটা একবার। এরপর লগ n, এটা কত লগ n যেহেতু দেওয়া হচ্ছে n বলতে এই যে কত 1000, তার মানে 1000 এটা কি, এই যে লগ যদি 1000 দেওয়া হয় তখন আমরা কত পাবো, যেমন এখানে হ্যাঁ লগ 1000 যদি দেওয়া হয় তখন এখানে কাজের সংখ্যা কত হবে 10। এরপরে n, এটার ক্ষেত্রে সরাসরি যখন n দেওয়া হবে তখন আমাদের কত হবে এখানে 1000, দেন হচ্ছে এই জায়গায় ওয়ার্ক n স্কয়ার, এই যে এটাকে যদি করা হয় তখন মানে কাজের অপারেশন গুলো বের করা যাবে এভাবে, যদি n এর ভ্যালু দেওয়া হয়। n এর ভ্যালু না দিলে সরাসরি এভাবে যদি দেওয়া হয় তখন আমাদের এভাবে লিখতে হবে। এখন এখানে মধ্যে আমি তো বলেছি এখানে মধ্যে এই যে n এর মানটা তো আমরা বসাবো, দেন এখন এখানে অ্যালগরিদম কিন্তু সিলেক্ট করা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা মূলত দেখানো হয়েছে, এই যে ওয়েট 1 যখন হবে তখন আমাদের কাজ কত 1, তো আমরা এখান থেকে আসলে কোনটা ইউজ করবো, যদি n এর ক্ষেত্রে দেওয়া হয় n এর মানটা দেওয়া হয় অফকোর্স বেস্ট কেস ফার্স্ট কেস এগুলো কিন্তু বোঝাই যাবে, আর n দেওয়া না থাকলে তো তখন আমাদের প্রবলেম যেভাবে করবে সেভাবে ইউজ করতে হবে। এই যে যেমন এখানে দিয়েছি, তাহলে এখানের মধ্যে কি হবে বেস্ট পোস্ট, এই যে পোস্ট বেস্ট তারপর এটা এভাবে লিখতে হবে। আর এটা জাস্ট এমনিতে মানে গ্রোথ কম্পারিজনটা বোঝানো হয়েছে যে 1 তারপর 10 তারপর 1000 তারপর কত এটা কত প্রায় 1 কোটির মতো দেওয়া হয়েছে। এটা আমাদের কমপ্লেক্সিটি যত বাড়তেছে এখানে নাম্বার অফ অপারেশন কাজের পরিমাণে কিন্তু তত বাড়তেছে, তার মানে কি ইনপুট সাইজ বেশি হলে আমাদের কমপ্লেক্সিটি বেশি হচ্ছে। আর এখানে কুইক মেমরি ট্রিক্স দেওয়া হয়েছে, গ্রোথ রেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আইপিভি বলতে ওয়ার্স্ট কেস, তারপর ওমেগা বলতে বেস্ট কেস, আর এই আরেকটা জিনিস হচ্ছে এক্সাক্ট এক্সিকিউশন টাইম ইজ নট নিডেড, কারণ এক্সাক্টটা কিন্তু বের করা যাবে না, কি বের করা যাবে বলে মিনিট অফ এক্সিকিউশন সেটা দেখাবো। ওমেগা দেন থেটা, দেন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ইগনোর করতে হবে, আর ইগনোর লোয়ার অর্ডার টার্মস যে বলেছিলাম এখানে 5n স্কয়ার প্লাস 3n মাইনাস 1, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, এখানে কনস্ট্যান্ট আমরা বাদ দেবো। আবার এই দুটার মধ্যে লোয়ার কোনটা অর্ডার টার্মস, এখানে n যেটা n স্কয়ার তার মানে এটা বড়, এখানে n এটাও বাদ দিতে হবে, আমাদের হাইয়েস্ট যেটা লার্জ যেটা সেটা আমাদের রাখতে হবে। যদি রাখি তাহলে এখানের মধ্যে আমাদের পোস্ট কেস n স্কয়ার, আচ্ছা এটা যদি না থাকতো, যদি 3n তখন কত কনস্ট্যান্ট বাদ, তখন আমাদের এই যে এটাই আছে বড়, তার মানে তখন কত হবে n, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি লগ যদি থাকতো তখন লগারিদমের এই যে লগটা এনে এই কত তাহলে লগ n,
এখানে এরপর আমরা দেখি, আচ্ছা আমরা নর্মাল আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমরা মনে করি আমরা ডেলি একটা ফোন ইউজ করি, সাধারণত ফোন হচ্ছে এখন কন্ট্যাক্ট লিস্টে আমরা কি করি, কারো যদি নাম করতে যে একে একে একজন একজন মানে এরকম যদি একটা একটা পরপর দেখতে যায়, তখন সেটা হবে আমাদের ও অফ এন, পোস্ট ফেজ। আর যদি এটা শর্টেড আকারে থাকতো মানে ছোট থেকে বড় এইভাবে যদি থাকে, তখন এইভাবে যদি খুঁজতে যাই, যেটা বাইনারি সার্চ বলা হয়, বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেছি, বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের এই যে ওয়ার্ড লাভ এন্ড এভাবে লিখতে হবে। যেটা মূলত ভালো অ্যালগোরিদম যদি হয় তাহলে সেটা কম কমপ্লেক্সিটি দরকার হয়। এই যে আমি এখানে একটা টেবিল আকারে দিয়েছিলাম, এটা নয়, টেবিল আকারে এখানে একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে মনে রাখতে হবে। এই যে যখন বাইনারি সার্চ হবে তখন কিন্তু ওয়েট লগ এন, যদি লিনিয়ার এই যে মার্জ শর্টের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে হবে, সিঙ্গেল লুপের ক্ষেত্রে নেস্টেড লুপের ক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, আমার পরীক্ষায় একটা কনফিউশনে পড়ে যাওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখি আমরা নাম্বার অফ ইউনিট এক্সিকিউশন, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানের মধ্যে আমরা দেখি নাম্বার অফ অপারেশনস ইনক্রিজেস মূলত। আচ্ছা, প্রথমে আমি একটা নির্দিষ্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মনে করেন আপনি রান্না করতেছেন, এখন একটা ডিম ভাজতে 5টা ধাপ লাগে। একটা হচ্ছে যদি ডিম যদি ভাজা হয় তাহলে পেঁয়াজ কাটা থেকে শুরু করে মরিচ এগুলো মনে করে 5টা ধাপ লাগতেছে, তাইতে স্টেপ লাগতেছে 5টা। এখন যদি আলাদা আলাদা করে 2টা ডিম ভাজেন, 5টা করে কয়েকটা ধাপ লাগবে, টোটাল 10টা ধাপ লাগবে। এখন ডিম যত বাড়বে কাজও তত বাড়ে, মানে অ্যালগোরিদমও ঠিক তাই, মূলত ইনপুট যদি বাড়া হয় তাহলে কতবার চলবে, ইনপুট বাড়লে সেটা মূলত কতবার চলবে, সেটাই হচ্ছে নাম্বার অফ ইউনিট এক্সিকিউশন মূলত। এখন এই যে এখানে বলা হয়েছে the number of operations increases, this count of operation is called number of unit execution। কি বলে, আমি বলেছি যে ইনপুট যদি বাড়ায় তাহলে অপারেশন কতবার চলবে, ইনপুট যদি বাড়ে তাহলে অপারেশন ঠিক কতবার চলবে, সেটাই হচ্ছে নাম্বার অফ ইউনিট এক্সিকিউশন। এই যে হোয়াট ইজ ইউনিট এক্সিকিউশন মূলত the smallest operations performed by a program are called unit operations। মূলত প্রোগ্রামের সবচেয়ে ছোট কাজগুলোকে ইউনিট বলা হয়। সবচেয়ে ছোট কাজ, প্রোগ্রামের যে সবচেয়ে ছোট কাজ যেগুলো থাকবে সেগুলোকে কি বলা হয়, ইউনিট অপারেশন বলা হয়। মূলত যেমন হচ্ছে i ইকুয়াল টু 0, এটাকে কি বলা হয় অ্যাসাইনমেন্ট। তারপর i লেস দেন n, এইটা হচ্ছে কম্পারিজন। দেন হচ্ছে কম্পারিজন, এটাকে বলা হয় কম্পারিজন মানে তারপর হচ্ছে এখানে i প্লাস প্লাস যদি হয় তখন ইনক্রিমেন্ট। আবার যদি বলা হয় সাম ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস আই, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক। ওই যে আইটা কি বলেছিলাম অ্যাসাইনমেন্ট বলেছি, আর সামটা কি হবে অ্যারিথমেটিক হবে। এইগুলোই হচ্ছে ইউনিট অপারেশন, এই যে ছোট ছোট এগুলো হচ্ছে ইউনিট অপারেশন। এক্সাম্পল অফ ইউনিট অপারেশনের মধ্যে আমি এগুলো দিয়েছি। এই যে এখন উই ডু নট কাউন্ট এভরি অপারেশন, আমরা কিন্তু সব গুনি না, যেটা সবচেয়ে বেশি বার চলবে সেটাই কিন্তু আমরা ধরবো। We focus on the operation that executes the maximum number of times, অর্থাৎ কি করবো, যেটা সবচেয়ে বেশি বার চলে সেটাই আমরা ধরি। মানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এক্সাম্পল মনে করে আমি int ইকুয়াল টু 6 মনে করি। এখন এখানের মধ্যে আমার এক্সিকিউশনটা কি হবে, এক্সিকিউশন হচ্ছে int ইকুয়াল টু 6, এটা আমি সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছি, তার মানে এটা যদি রানটা মানে প্রোগ্রামটা কতবার চলবে, একবারই চলবে, ইকুয়াল টু 6, এটা কতবার চলবে, একবার চলবে, কারণ এখানে তো আমার ভ্যালু দেওয়া আছে সরাসরি, তাই না, একবার চলবে এটা। তাহলে ইনপুট যত বড়ই হোক, এখানে কিন্তু এটা 7 হোক 10 হোক 100 হোক, কারণ আমি দিচ্ছি এখানে আমার সরাসরি মানটা দেওয়া আছে, তার মানে এটা আমার কতবার চলবে, একবারই তো চলবে। তখন সেটার ক্ষেত্রে আমাদের কি হবে, ও অফ 1 হবে। এই যে আমরা ওখানে কিন্তু দেখিয়েছিলাম জাস্ট, তখন কিন্তু তেমন একটা বিস্তারিত দেওয়া হয় না, এখানে কিন্তু ইউনিট এক্সিকিউশন, নাম্বার অফ ইউনিট এক্সিকিউশন কিন্তু এখন বিস্তারিত আমি দেবো, কখন ওয়েফ 1, কখন ওয়েফ n স্কোয়ার, কখন ওয়েফ n, এগুলো আমরা ইউজ করবো সেটা দেখাবো। এই যে এখন এই যে বললাম এখানে ইন্ট, আমি এক্সাম্পল এখানে লিখছি ইন্ট i ইকুয়াল টু 5, যেটা কি করতেছে i ইকুয়াল টু 5 এক্সিকিউটেড 1 টাইম। যেহেতু আমার i ইকুয়াল টু 5 সরাসরি দেওয়া আছে, তার মানে সেটা একবারই এক্সিকিউট হবে।
নো ম্যাটার হাউ লার্জ, এখানে যদি 100 দেওয়া হয় তাও তো সেম এক্সিকিউটটা একবারই তো সেটা আমাদের কি করবে এক্সিকিউশন হবে। এমনি এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত অফ 1। দেন আমরা দেখি লুপের ক্ষেত্রে, লুপের ক্ষেত্রে দেখি এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ফর দিয়ে আমি একটা ফর লুপ লিখেছি, এই যে আমি কিন্তু এটা দেখিয়েছিলাম। এখানের ক্ষেত্রে কি হবে i equal to 1, দেন হচ্ছে i less than or equal to n, তার মানে কি হচ্ছে এখানে i সমান 1, তারপরে আবার 1 প্লাস এই যে n বার পর্যন্ত চলবে, তার মানে এক এক করে বাড়তেছে n প্লাস 1 টাইম, শেষে কি হবে আমাদের প্রিন্ট কতটুকু প্রিন্ট হবে, এই যে সমান যেটা দেওয়া আছে তার মানে n বার পর্যন্ত সেটা প্রিন্ট হবে। i প্লাস প্লাস যে ইনক্রিমেন্ট গুলো যে এক এক করে বাড়ে, বাড়তে বাড়তে কতটুকু বাড়বে n পর্যন্ত, এর বেশি কিন্তু যাবে না, সেজন্য i প্লাস প্লাস মানে হচ্ছে n টাইমস বাড়বে। তাহলে টোটাল এক্সিকিউশনটা কি, এক্সিকিউশন হচ্ছে এই যে এটা আসলে ইয়া করার দরকার নেই, জাস্ট টোটাল এক্সিকিউশন ইজ ওয়ার্ক এন্ড, যেটা আমরা কি করতে পারি ওই যে এখানে কতবার চলবে এন্ড, কনস্ট্যান্টটা আমরা ইগনোর করতে বলেছি, ওটা দেখার দরকারই নেই। জাস্ট হচ্ছে এখানে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে ওয়ার্ক এন্ড, এটা কিন্তু আমি আগেই বুঝেছি, এই লাইনটা দেখারও দরকার নেই, হিসাবও করার দরকার নেই। দেন আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি লুপ উইথ ক্যালকুলেশন। লুপ উইথ ক্যালকুলেশন, ফর লুপ দিয়ে এখানে একটা ক্যালকুলেশন নিয়ে যে দেওয়া হয়েছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটার ক্ষেত্রে কি করা হবে, এটার ক্ষেত্রে আমাদের লুপটা কতবার রান হবে, এই যে n বার, আবার সাম ইকুয়াল টু কি বলা হচ্ছে সাম প্লাস আই, এটা কতটুকু কতবার হবে এক্সিকিউশন, তাও তো n বার, কারণ ওখানে তো লুপের মধ্যে দেওয়া আছে, লুপ বাইরের মধ্যে লুপ দেওয়া আছে, তাহলে টোটাল ইউনিট এক্সিকিউশনটা কত হবে n, তার মানে টাইম কমপ্লেক্সিটি কত হবে ও n হবে। এটা কিন্তু আসলে এই যে এখান থেকে দেখে বোঝা যায়, এটা আর আলাদা কোনো কিছুর দরকার হয় না, কারণ এখানে আমার n বার পর্যন্ত লুপ চলবে, তার মানে the time complexity unit of execution total execution কত হবে n হবে। To calculate the sum of n numbers you must add n times, you must add n times, মানে অর্থাৎ হচ্ছে আমার যদি n নাম্বার থাকে তাহলে সেটা n বার পর্যন্ত কি হবে এক্সিকিউট হবে। 4 নাম্বারটা দেখি নেস্টেড লুপের ক্ষেত্রে, নেস্টেড লুপের ক্ষেত্রে আমাদের ফর দিয়ে একটা লুপ দেওয়া আছে অলরেডি, এটা আউটার লুপ, দেন হচ্ছে ভিতরে আবার আরেকটা দেওয়া আছে, এরপরে আবার প্রিন্ট, কি প্রিন্ট করতে বলছে স্টার প্রিন্ট করতে বলছে, এখন স্টার প্রিন্ট তো করতে বলছে, আউটার লুপ একটা দেওয়া আছে, এই যে আউটার লুপ, আবার ইনার ভিতরে আরেকটা লুপ দিয়ে আবার প্রিন্টের এটা দেওয়া আছে। এখন আমি n মনে করি 2 বা 3, আমি ধরতেছি 3, n যদি 3 মনে করা হয়, এই যে এখানে n যদি 3 হয় তাহলে এই স্টারটা কতবার প্রিন্ট করতে বলতেছে 3 বার, এই যে এরকম প্রত্যেক লাইনে 3 হবে, কারণ এগুলো i equal to 1, আবার কি বলা হচ্ছে একটা যাই করতে হবে প্রত্যেক এই যে এইভাবে তিনটা তিনটা করে কতবার n পর্যন্ত 3 বার, তার মানে 3 লাইন এখানে প্রিন্ট করতে হবে, এই যে 3 বার হবে প্রিন্ট, 3 বার প্রিন্ট, তাহলে 3 বার প্রিন্ট মানে এখানে টোটাল কয়টা প্রিন্ট হয়েছে, টোটাল 9টা, তো 3 into 3 আমার 3 লাইন আর 3টা করে গেল, তাহলে কত হবে এখানে 3 into 3, এই যে এখানে মূলত এখানে i এর ক্ষেত্রে n, আবার j এর ক্ষেত্রে n, তাহলে কত হবে n স্কয়ার, তাহলে টোটাল কমপ্লেক্সিটিটা কত হবে, ইউনিট অফ এক্সিকিউশনটা কত হবে ওভার n স্কয়ার হবে। অর্থাৎ এখানে কত, এই যে আমি এখানে দিয়েছি এক্সাম্পলটা, ভিজুয়ালাইজেশন কত n ইকুয়াল টু যদি 3 ধরা হয় তখন আমাদের কি হবে এখানে, তারপর আউটার লুপ এই যে and যেহেতু 3 ধরেছে আউটার লুপও 3 বার, আবার ইনার লুপ এই যে ভিতরে যেটা দেওয়া হচ্ছে ফর লুপ সেটাতেও 3 বার, তাহলে 3 into 3 কত হয়, টোটাল 3 into 3 equal to 9, তার মানে টাইম কমপ্লেক্সিটি কত হবে এখানে n স্কয়ার ও n স্কয়ার। এটা আমি কিন্তু জাস্ট ফর এক্সাম্পল হিসেবে 3 ধরেছি, তার মানে এটা 3, এটা কত n into n, অর্থাৎ n স্কয়ার হবে। তো ডিফারেন্ট লুপ লিমিটসটা দেখি, এটার ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া হচ্ছে ফর লুপ দিয়ে এই যে আউটার লুপ একটা দেওয়া আছে, এরপরে ইনার লুপ দেওয়া আছে, আর এখানের ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানের ক্ষেত্রে এবার দেখি ওটাতে কিন্তু n ইন্টু এই যে এই জায়গায় n ছিল, যার কারণে আমি n ইন্টু n, অর্থাৎ এখানে 3
ইন্টু এই যে তিনটা লাইন করেছিলাম, নিচে তিনটা, উপরে তিনটা লাইন, নিচে তিনটা লাইন, এইভাবে স্টার দেওয়া হচ্ছে। কিন্তু এখানের ক্ষেত্রে আমার বলা হয়েছে একটা n ইন্টু একটা n। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে, টোটাল এক্সিকিউশনটা ওই যে ওয়ার্ড n n হবে। কারণ n বলতে আমার যদি এখানে 2 থাকে, n তো 3 হতে পারে, 3 দুগুণ 6 তখন। তো আমরা যেহেতু n, এই যে এখানে কতটুকু পর্যন্ত যাবে, ফলো একবার n পর্যন্ত চলবে, আরেকবার কত n পর্যন্ত চলবে। সেজন্য এটা কি হবে n ইন্টু n। যদি দুইটা n থাকতো তখন n স্কয়ার হতো, যেহেতু একবার n একবার n, তাহলে কি হবে n কমপ্লিসিটি ওয়াজ n n। এগুলো আসলে অনেক ইজি, এখান থেকে লুপ দেখে বুঝে নিতে পারবো যে কোনটা রিয়েলিটি এক্সিকিউশন বা টাইম কমপ্লেক্সিটিটা কত হবে সেটা এই যে এখানে দেওয়া আছে। আবার যদি n স্টুডেন্ট আর n সাবজেক্ট সেম, সেটার ক্ষেত্রেও। এরপরে দেখি টু সেপারেট লুপস, দুইটা সেপারেট লুপস এর ক্ষেত্রে কি হবে সেটা দেখি। এক্সাম্পল এই যে ওইটার কিন্তু এতক্ষণ ছিল কি একটা বাইরের লুপ আর একটা ভিতরের লুপ, এখন দুইটা আলাদা আলাদা লুপ, দুইটাই আলাদা। একবার লুপ দিয়ে সেটা একটা প্রিন্ট করতে বলছে, আবার একটা লুপ দিয়ে সেটা আরেকটা প্রিন্ট করতে বলেছে এখানে। আচ্ছা, এখন এই যে দুইটা যখন এতক্ষণ ছিল কিন্তু একটা আউটার লুপ, এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করি, একটা কিন্তু আউটার এই যে বাইরে, এই বাইরের লোভ দেওয়ার পর ভিতরে আবার লোভ দিয়ে তারপর প্রিন্টের বিষয়। তখন সেজন্য এই একটা এখানে এনবার চলেছে, আবার একটা এনবার, দুইটা আমাদের গুণ করতে হয়েছে। এইটার ক্ষেত্রে কি করতে হবে, যদি সেপারেট লুপ দেওয়া হয়, একটা এখানে ফর লুপ দিয়ে প্রিন্ট করতে বলা হয়েছে, দেন হচ্ছে আবার আরেকটা লুপ দিয়ে এখানে প্রিন্ট করতে বলা হয়েছে, দুইটা যেহেতু আলাদা আলাদা লুপ, তখন আমাদের কি করতে হবে n প্লাস n, দুইটা টোটাল ইউনিট অফ এক্সিকিউশনটা হবে মূলত 2n। এখন আমাদের শুরুতে কিন্তু বলা হয়েছে আমাদের কি করতে হবে, কনস্ট্যান্টকে ইগনোর করতে হবে। কনস্ট্যান্ট ইগনোর করলে তাহলে এখানে ইউনিট অফ এক্সিকিউশন অর্থাৎ টাইম কমপ্লেক্সিটিটা কি হবে, ও অফ n হবে। আলাদা আলাদা যদি দেয়, যদি এগুলো কিন্তু একটা একটার ভিতরে আরেকটা থাকতো লুপ, একটা আউটার লুপ একটা ইনার লুপ যদি থাকতো, তখন কত হবে n স্কয়ার গুণ হতো। যেহেতু আলাদা আলাদা দুইটা, তাহলে এগুলো কি করতে হবে, টোটাল ইউনিট অফ এক্সিকিউশনটা কত হবে 2n। তার মানে টুটা তো আমাদের ইগনোর করতে হবে, তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটিটা কত, ও অফ n। এটা আমি এখানে দিয়েছি, এটা সম্পূর্ণ দেখিয়েছি, ও অফ n হবে। দেন হচ্ছে ইফ এলস স্টেটমেন্টটা দেখি। ইফ এলস স্টেটমেন্ট, ইফ দিয়ে একটা শুরু, সেটা বলা হয়েছে ওয়াই থেকে এক্স এর ভ্যালু বড়, প্রিন্ট, যদি এক্স এর ভ্যালু বড় হয় তখন প্রিন্ট করতে বলেছে বি, আর যদি বড় না হয় তখন হচ্ছে প্রিন্ট করতে বলেছে স্মল। এখানের মধ্যে যে কোনো কিন্তু একটাই চলবে, দুইটা কিন্তু চলতে পারবে না, যে কোনো একটাই। এই যে এখানে সত্য যেটা দেওয়া হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা, দুইটা কিন্তু প্রিন্ট করতে পারবে না, হয় এটা প্রিন্ট করবে প্রিন্ট এক্স বি যেটা, এই যে না হয় স্মল এটা প্রিন্ট করবে। তার মানে এটা কিন্তু ইউনিট অফ এক্সিকিউশনটা কত, একবারই চলবে এটা, এই যে অনলি ওয়ান ব্লক উইল এক্সিকিউট, আর ইউনিট এক্সিকিউশনটা কত, ওয়ান, কারণ এটা একবারই চলবে মাত্র, অর্থাৎ যে কোনো একটাই আমাদের এক্সিকিউট করবে, যার কারণে সেটা টাইম কমপ্লেক্সিটি কত, ওয়ান। এবারে আসি হোয়াইল লুপ। এই যে আমরা কি কি দেখছিলাম এখন, ওয়ার্ক ওয়ান দেখেছি, ওয়ার্ক এন কিভাবে সেটা দেখেছি, ওয়ার্ক এন স্কয়ার কিভাবে সেটা দেখেছি। এবার আসি লগ এন এর ক্ষেত্রে কিভাবে হয় সেটা দেখি। এটার ক্ষেত্রে হোয়াইল লুপ এর ক্ষেত্রে এই যে ইন্টিজার ধরা হয়েছে, প্রথমে একটা ভেরিয়েবল আই ইকুয়াল টু কত ধরেছে, ওয়ান। এবার হোয়াইল লুপটা চালাচ্ছে, হোয়াইল লুপ কি হচ্ছে, এখানে আই লেস দেন অর ইকুয়াল টু কত, এন। আবার ভিতরে কি লেখা হয়েছে, আই ইকুয়াল টু আই ইন্টু টু, অর্থাৎ আইটা কিভাবে ধরবে, দুই দুই করে, আচ্ছা গুণ। এখন এখানে ক্ষেত্রে যে এক্সিকিউশন প্যাটার্নটা কি হবে, যেহেতু প্রথমে একবার কত, আমার আই সমান যদি ওয়ান ধরা হয় তখন কত হবে টু, আবার আই সমান যদি টু ধরা হয়, এখানে আই কিন্তু ওয়ান থেকে শুরু হবে বলা হয়েছে। এবার কত হবে টু, প্রথমে ওয়ান, দেন হচ্ছে এই যে যেহেতু ওয়ান বলা হচ্ছে ওয়ান, দেন হচ্ছে টু, তারপর কত, এখানে টু যদি ধরা হয় ফোর, আবার এই ধরনের করে এখানে কত, অর্থাৎ আই এর যা এখানে তার দ্বিগুণ দ্বিগুণ করে কি হচ্ছে এক্সিকিউশন প্যাটার্নটা ওয়ান টু ফোর এইট, কারণ ইচ টাইম আই যে ডাবল, এই যে এখানে আই যা হবে তার থেকে ডাবল, তো আই একবার যদি ওয়ান ধরা হয় তার ডাবল কত টু, আবার টু যদি হয়, এই যে টু যেটা পাইছি সেটা তো আই পাচ্ছি, আই এটা আবার এখানে বসালে টু কত হবে, ফোর হচ্ছে, কারণ আই সমান আবার ফোর পাচ্ছি, ফোরটা আবার এখানে বসালে কত হবে, এইট, আবার এইট পাচ্ছি, এই যে এইট এর ডাবলটা আই ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ সেটা আমি এখানে দিচ্ছি, অনেকে বুঝতে পারবে না, ইন্ট আই ইকুয়াল টু কত, ওয়ান। আবার ভিতরে বলা হয়েছে কি আই ইকুয়াল টু আই ইন্টু টু,
তার মানে আমি এই যে i ইকুয়াল টু যখন 1 ধরবো, তখন i ইকুয়াল টু i এর মানটা এখন কত, 1 যখন বসাবো 1 ইন্টু 2, তার মানে i ইকুয়াল টু কত পাচ্ছি 2। আবার এই যে 2 যেটা পাইছি i, তার মানে i ইকুয়াল টু 2 পাইছি, আবার i ইকুয়াল টু i ইন্টু 2 দিচ্ছি। তো i এর ক্ষেত্রে কত পেয়েছিলাম 2, সেটা বসাই 2 ইন্টু কত হবে, তখন 2 হবে 4। এইভাবে কত হচ্ছে এক্সিকিউশন প্যাটার্নটা 1 2 4 এর 16, মূলত প্রত্যেকবার কি হচ্ছে i ডাবল হচ্ছে। এখন নাম্বার অফ এক্সিকিউশনের ক্ষেত্রে সেটা কি হবে, মূলত নাম্বার অফ এক্সিকিউশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যেখানে যে 1 2 4 8 পাচ্ছি, তার মানে এটা কি 2 টু দি পাওয়ার n যদি ধরি, অর্থাৎ এখানে n বলতে আমার n বলতে তো এই অংশটুকু, এই পার্টটুকু এক্সিকিউশন প্যাটার্নটুকু, তাহলে সেটা কিভাবে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার k ধরতেছি আমি এখানে কনস্ট্যান্ট। এখন k এর জায়গায় যদি 0 বসে, 0 1 2 3 4 5 এরকম যদি বসে, তাহলে আমরা n অর্থাৎ এক্সিকিউশন প্যাটার্নটা পাবো। তখন এখানে 2 টু দি পাওয়ার k ইকুয়াল টু n, এটা তো আর লেখা যাবে না, তখন আমাদের কিভাবে লিখতে হবে, আমাদের লিখতে হবে মূলত উভয় দিকে যদি আমরা লগারিদম আনি, 2 টু দি পাওয়ার এখানে কত হবে k, এই জায়গায় কত log n, আর এটা যদি আমরা মূলত 2 ভিত্তিক লগ যদি উভয় দিকে আনা হয়, তখন এভাবে লিখতে পারি। তখন ক্যাটা সামনে লিখে এই জায়গায় এই যে ক্যার সামনে যদি নিয়ে আসি, এটা 2 ভিত্তিক লগ 2 কত হয়, সেম যদি ভিত্তি আর যদি সেম হয়, তখন কি হয়, এটা 1 হয়ে যায়। তাহলে ক্যার ইকুয়াল টু কত হবে এখানে লগারিদম 12 এন্ড, তার মানে 2 তো আমাদের লিখতে হবে না, অর্থাৎ আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে ওয়ার log n, অর্থাৎ এটা বাইনারি সার্চ। দিস কনসেপ্ট ইজ ইউজড ইন বাইনারি সার্চ। এই যে পাওয়ার ডাবল ডাবল আকারে ছিল, সেজন্য কি করা হয়েছে, এক্সিকিউশন প্যাটার্নটা আমরা কি পাচ্ছি, এক্সিকিউশন প্যাটার্ন n ইকুয়াল টু কি পাচ্ছি 2 টু দি পাওয়ার k, অর্থাৎ 2 এর উপর যদি আমি 0 1 2 3 4 এরকম দিই, তাহলে আমার এই এক্সিকিউশন প্যাটার্নের মান n আসবে। কারণ উভয় দিকের লগারিদম নিয়ে আমরা কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার k তো আর হবে না। তো আমাদের কি করতে হবে, টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য উভয় দিকে যখন লগারিদম নিচ্ছি, অর্থাৎ 2 ভিত্তিক লগ, এটাই আমরা উভয় দিকে নিয়েছি, তখন কি হচ্ছে 2 টু দি পাওয়ার k, পাওয়ারটা সামনে চলে আসছে, আর এটা কত হয়ে যাচ্ছে 1 ইকুয়াল টু এদিকে ছিল, তাহলে k ইকুয়াল টু যদি দেওয়া হয়, তাহলে টাইম কমপ্লেক্সিটিটা কত হবে, ইকুয়াল লগারিদম log n। এরপর মিক্স কমপ্লেক্সিটি দেখি, এটা ইম্পর্টেন্ট, কারণ এখানের মধ্যে আমাদের দেখি ইন্টিগ্রাল দিয়ে i ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা কতটুকু চলবে n পর্যন্ত, প্রিন্ট করতে বলেছে কি n, দেন আবার j ইকুয়াল টু দেওয়া আছে n ইন্টু n এখানে। তাহলে ফার্স্ট লুপের ক্ষেত্রে আমাদের কতটুকু চলতেছে, ফার্স্ট লুপের ক্ষেত্রে n পর্যন্ত। দেন সেকেন্ড লুপের ক্ষেত্রে কি করছে, সেকেন্ড লুপের ক্ষেত্রে এই যে n ইন্টু n আছে ভিতরে, কতটুকু পর্যন্ত n ইন্টু n, তার মানে কত n স্কয়ার। তাহলে টোটাল কত হবে, টোটাল হচ্ছে আমাদের n প্লাস n স্কয়ার। এখন এই দুইটার মধ্যে আমরা কি, যেটা আমাদের হাইয়েস্ট, যেটা কি হবে, এই n আমরা এভাবে করেছিলাম 5n স্কয়ার প্লাস 2n, তখন কি করেছিলাম, এটা বাদ দিয়েছিলাম, যেটা আমাদের কি হবে আপার কেস থাকবে, সেটাই আমাদের কি এখান থেকে নিতে হবে। তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে n স্কয়ার। খুবই সহজ এটা, কিন্তু বুঝলেই হচ্ছে। লাস্ট টার্ম ডোমিনেটস, কত হচ্ছে এখানে 4n স্কয়ার টাইম কমপ্লেক্সিটি। এখানে আমি এবার মেমোরি ঠিক একটু জাস্ট দিয়েছি, মূলত নাম্বার অফ লুপ রানস, এই যে রান মানে লুপ, যে যতবার লুপ চলে সেটাই মূলত কি ততবার ইউনিট এক্সিকিউশন হয়। আর নেস্টেড লুপ মানে হচ্ছে মাল্টিপ্লাই, যেটা গুণ গুণ আকারে যেটা থাকবে লুপ, while nested loop এর ক্ষেত্রে মাল্টিপ্লাই, দেন হচ্ছে যদি অ্যাড হয়, অ্যাডেড কমপ্লেক্সিটি, তখন সেটা হবে কিপ দ্য লার্জেস্ট টাইম। অর্থাৎ এই যে যোগ যখন করি, এই যোগ করার সময় যে এটা যোগের না, যোগ যখন করতে সেখানে মধ্যে লার্জেস্ট যেটা আছে ডোমিনেন্ট, সেটাই আমরা নিব। এটাই হচ্ছে মূলত আমাদের কমপ্লেক্সিটি ইউনিট অফ এক্সিকিউশন। ভালো করে যদি আপনারা ক্লাসটা দেখেন তো একবার আই হোপ বুঝতে পারবেন। এরপরে ক্লাসগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে।